ওকে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো, রাইট? তো সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে দিব। ফাইন, আজকে কিন্তু একটা এক্সট্রা ক্লাস, তাই না? আজকে ইউজুয়ালি আমাদের ক্লাস থাকে না। সো আমাদের 3.1-এ আজকে একটা এক্সট্রা ক্লাস আমরা দিছিলাম। গতকালকে যারা ক্লাস করছো তারা জানতে যে আজকে একটা এক্সট্রা ক্লাসে আমরা থাকবো এবং আজকে আমরা তরঙ্গের প্রথম লেকচারটা করব। এটাই আমাদের শেষ চ্যাপ্টার, যেটা আমাদের এখনও পড়া হয়নি। তো আমরা গতদিন সিম্পল হারমোনিক মোশনটা শেষ করেছি। সো আমরা শেষ চ্যাপ্টারটাতে হাত দিলাম, ঠিক আছে? তো সবাই যখন হচ্ছে গিয়ে যুক্ত হবা তখন আমরা এই ক্লাসটা শুরু করতে পারবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম শুভ। তাহমিদ, ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা? সবাই নিশ্চয়ই ভালো আছো, তাই না? সো আজকে আমরা তরঙ্গ শুরু করব। আজকে আমরা শুরু করব হচ্ছে গিয়ে তরঙ্গ। সো তরঙ্গের ক্ষেত্রে আমাদের জানা আছে যে আমরা পর্যায়বৃত্ত গতিটা আমাদের দরকার। পর্যায়বৃত্ত গতি আমরা পড়ে ফেলছি, তো এখন আমরা তরঙ্গ পড়তে পারবো, ঠিক আছে? তো আজকে তরঙ্গের খুব ক্ষুদ্র একটা অংশ, ইম্পর্টেন্ট অংশ, যেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। ওই অংশটা আজকে আমরা কাভার দিব। তরঙ্গ কাকে বলে এবং অগ্রগামী তরঙ্গ কাকে বলে, তরঙ্গ কত প্রকার, তরঙ্গর ইউজ কী এবং অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এই জিনিসপত্রগুলো আমরা আজকে পড়ব, ঠিক আছে? রাজ, ওয়ালাইকুম আসসালাম। হোপফুলি সবাই ভালো আছো, রাইট? তাহলে চলো আর দেরি না করি, আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে প্রথমে আমাদের যেটা জানতে হবে, তরঙ্গ চ্যাপ্টারটা কিন্তু খুব বেসিক একটা চ্যাপ্টার। এইখানে প্রবলেম যেটা হয়, অঙ্ক করা সোজা, বাট চ্যাপ্টারের বেসিকটা বোঝা কিছুটা ক্রিটিক্যাল। অনেক ক্ষেত্রে এরকমও হয়, চ্যাপ্টারের বেসিকটা হয়তো বা আমরা বুঝি নাই, তারপরেও আমরা অনেক অঙ্ক করে বসে আছি, তাই না? এরকমও হয় তরঙ্গের ক্ষেত্রে। তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। কী অবস্থা মনোয়ারুল আলম? আচ্ছা, ফাইন। তরুণ দল কোথায় সবাই? ভেরি গুড, রাজ একটা ভালো কাজ করছো, ওদেরকে মেনশন করছো। ওরা আগে রেগুলার ক্লাসে থাকতে, এখন থাকে না। আচ্ছা, ফাইন। তো দেখো, প্রথমে হচ্ছে তরঙ্গের সংজ্ঞা। ওয়েভ বা তরঙ্গ, এটা সংজ্ঞাটা আমরা একটু আগে জেনে নেই, ঠিক আছে? তো সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি।
আচ্ছা, বেশ বড় একটা সংজ্ঞা। ওকে, টেকনিক্যালি একটা বড় সংখ্যা, অনেকগুলো ইম্পর্টেন্ট নোট এটার ভিতরে আছে, যেটা আমরা প্রথমে জানলাম। আমি এটা ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাই দিচ্ছি কোনটারে কি বলে। ঠিক আছে, ফাইন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম দিনা, কী অবস্থা, কেমন আছো তুমি? কী অবস্থা তাহমিদ? আচ্ছা, তো দেখো কি বলছে সংজ্ঞাতে। সংজ্ঞাতে বলছে যে পর্যায়বৃত্ত আন্দোলন এর মাধ্যমে, যে পর্যায়বৃত্ত আন্দোলনের মাধ্যমে, পর্যায়বৃত্ত আন্দোলন মানে আমরা বুঝতে পারছি, আমরা এর আগের চ্যাপ্টারটা পড়ছি পর্যায়বৃত্ত গতি, ওখানে আমরা দেখছি পর্যায়বৃত্ত গতি কাকে বলে। ওকে ফাইন। তো যে পর্যায়বৃত্ত আন্দোলনের মাধ্যমে, মানে ওই পর্যায়বৃত্ত যে গতি সেটা থাকবে শক্তি তথা তথ্য, যা শক্তি তাই তথ্য বেসিকলি, মানে কোনো ধরনের শক্তি মাধ্যমের এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তরিত হয়। মানে শক্তি একটা নির্দিষ্ট বিন্দু থেকে মাধ্যমের একটা অন্য আর একটা বিন্দুতে স্থানান্তরিত হয়, এবং শক্তি মানেই তথ্য, কোনো একটা শক্তি গেলে সেটা একটা তথ্য বহন করে। ঠিক আছে, আচ্ছা, স্থানান্তরিত হয়, তবে মাধ্যমের কণাগুলো এর কোনো অবস্থান পরিবর্তন হয় না। মাধ্যমের কণাগুলো এর, মাধ্যমের কণাগুলো এর কোনো অবস্থান পরিবর্তন হয় না, তাকে তরঙ্গ বলে। নিশ্চয়ই সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে মাধ্যমের যে কণা আছে সেগুলো অবস্থান পরিবর্তন হবে না, বাট শক্তি বা তথ্য একটা নির্দিষ্ট বিন্দু থেকে আরেকটা নির্দিষ্ট বিন্দুতে স্থানান্তরিত হবে, সেই জিনিসকে আমরা বলবো হচ্ছে তরঙ্গ। তাহলে একটা কমন এক্সাম্পল দেখো, আমরা তরঙ্গের একটা কমন এক্সাম্পল দেখতে পারি পানিতে যখন ঢেউ উঠে। আমরা দেখেছি পানিতে যখন ঢেউ উঠে, যখন পানিতে ঢেউ উঠে তখন আমরা জানি যে ওখানে একটা তরঙ্গ তৈরি হয়। তো সেই ঢেউটা কিভাবে উঠে সেটা একটু আমরা দেখতে চাই, এবং সেটা কিভাবে তরঙ্গ সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবো। তো দেখো, মনে করো এইটা একটা পানির পৃষ্ঠ, এটা একটা পানির পৃষ্ঠ। তো এটা যদি পানির পৃষ্ঠ হয়, ডেফিনেটলি এখানে অনেকগুলো পানির অণু থাকবে। এগুলো সব পানির অণু। এখন এখানে আমরা একটা তরঙ্গ তৈরি করতে চাই। চিন্তা করো যে আমি এখানে একটা ঢিল ফেললাম, এখানে একটা ঢিল ফেললে এই জায়গাতে একটা তরঙ্গ তৈরি হবে। আমরা জানি ওটাকে তরঙ্গ বলে, পানির ঢেউ। তো ব্যাপারটা কি হয় দেখো, যদি আমরা এই জায়গাতে একটা ঢেউ, এখানে একটা ঢিল ফেলি, তাহলে এই কণাটা কম্পিত হবে। নিশ্চয়ই আমরা জানি এই কণাটা কম্পিত হবে, এই কণাটা কেঁপে উঠবে। এবং এই যে কণাটা কাঁপতেছে, খেয়াল করে এখানে একটা ঢিল ফেলছি, এইখান থেকে তরঙ্গর সূচনা হলো। তো এই যে কণাটা কাঁপতেছে, এটা ঢিল ফেললে কণাটা নিজের জায়গায় থেকে উপরে নিচে এভাবে করে কাঁপতে থাকবে। এই যে উপরে নিচে কম্পিত হচ্ছে, এই যে কম্পনটা, এটা কেমন কম্পন? সিম্পল হারমোনিক মোশন। এটা আমরা এর আগের চ্যাপ্টারে পড়ছি, পর্যায়বৃত্ত গতি তথা সরল চলিত স্পন্দন। বুঝতে পারতেছো? এই যে কণাটার উপরে আমি ঢিল ফেললাম, সেইটা তখন এই জায়গাতে এভাবে করে দুলতে থাকবে, এবং এই যে দুলতেছে, এই দোলনটা কেমন? সরল চলিত স্পন্দন। এখন দেখো, এইটা দুলতে শুরু করলে কিছুক্ষণ পরে ওর সঙ্গে ঘষা খেয়ে বা ওর পাশে যেহেতু আরও কণা আছে, ওই কণাটাও দুলবে। সো প্রথমে এটা দুলতে শুরু করবে, তারপরে ওর সঙ্গে সঙ্গে ইনডিউস হয়ে বা ধাক্কা খেয়ে এই কণাটাও দুলতে শুরু করবে, এবং এটাও সরলচলিত স্পন্দনে দুলবে। এবং দ্বিতীয় কণাটা দুলতে শুরু করলে তার কিছুক্ষণ পরে তৃতীয় যে কণাটা আছে ওইটাও দুলতে শুরু করবে, এবং তার মাধ্যমে তার কিছুক্ষণ পরে এরপরের কণাটাও দুলতে শুরু করবে। এভাবে করে একটা আন্দোলন বা দোলন আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। নিশ্চয়ই খেয়াল করে দেখছো। তাহলে খেয়াল করে দেখো, এই যে কণাগুলো আছে প্রত্যেকটা কণা কিন্তু সরল ছন্দিত স্পন্দনে দুলতেছে। প্রত্যেকটা কণা সরল ছন্দিত স্পন্দনে দুলতেছে। প্রথম কণাকে আমি দোলায় দিছি ঢিল ফেলে, দ্যাটস ওয়াই তার দ্বারা পরের কণা দুলতে শুরু করছে, তার দ্বারা আবার তার পরের কণা দুলতে শুরু করছে, তার দ্বারা
আবার তার পরের কণা দুলতে শুরু করছে। এভাবে করে একটা কম্পন সামনের দিকে আগায় যাচ্ছে। এখন তুমি খেয়াল করে দেখো, কোনো কণা নিজে কি আসলে দুলতেছে, কোনো কণা নিজে কি আসলে সামনে যাচ্ছে? দেখতেছো প্রতিটা কণা যে যার জায়গাতে অবস্থান করতেছে, যেটা এখানে বলা আছে মাধ্যমের কণাগুলো এর কোনো অবস্থান পরিবর্তন হয় না। কণাগুলো এর কোনো অবস্থান পরিবর্তন হয় না। তাহলে দেখো এই মাধ্যমের কণাগুলো একটাও সামনে পিছনে যাচ্ছে না, যে যার জায়গায় থেকে দুলতেছে। মিলছে? আরও বলা আছে যে পর্যায়বৃত্ত আন্দোলন, খেয়াল করে দেখো এটা কিন্তু পর্যায়বৃত্ত আন্দোলন। পর্যায়বৃত্ত আন্দোলন মানে গতি। দেখো প্রত্যেকটার গতি পর্যায়বৃত্ত গতি, প্রত্যেকটা কণার গতি পর্যায়বৃত্ত গতি, বাট কেউই তার অবস্থান চেঞ্জ করে না। কিন্তু এখানে বলছে যে পর্যায়বৃত্ত আন্দোলনের মাধ্যমে শক্তি তথা তথ্য মাধ্যমের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরিত হয়। তাহলে খেয়াল করে দেখো এই জায়গাতে একটা কম্পন তৈরি হয়েছে, এটাই তো শক্তি, তাই না? কম্পন মানে কি, একটা গতিশক্তি আছে, এইখানে একটা গতিশক্তি চলে আসছে এবং কিছুক্ষণ পরে তুমি দেখতেছো এই গতিশক্তি এই কণাতেও চলে আসছে। তার মানে বেসিক্যালি কি ঘটলো? তার মানে শক্তি সামনের দিকে অগ্রসর হয়েছে। ওকে, আর শক্তি গেছে মানেই আসলে একটা তথ্য গেছে। শক্তি মানেই তথ্য, মানে আমি যদি বেশি শক্তি দেই সেটা একটা অর্থ বহন করে, কম শক্তি দেই সেটা একটা অর্থ বহন করে। দ্যাটস ওয়াই এইভাবে একটা হচ্ছে গিয়া তথ্য সামনের দিকে গেছে। কিন্তু খেয়াল করে দেখো কোনো কণা সরে নাই, প্রত্যেকটা কণা সরল ছবিতে স্পন্দনে আছে। এই সিম্পল জিনিসটাকেই আমরা বলি হচ্ছে গিয়া তরঙ্গ। অনেকটা কীরকম দেখো, স্কুলে বা কলেজে আমরা যখন ক্লাস করি, লেটস সে এইগুলো সব বেঞ্চ, সারিবদ্ধ বেঞ্চে স্টুডেন্টরা বসে আছে। এখন ক্লাসের টিচারের ইচ্ছা হইল একটা চিঠি এই বিন্দুতে পৌঁছাবে, একদম শেষ বেঞ্চে যে আছে তার কাছে পৌঁছাবে। তাহলে একটা ওয়ে হইতে পারে সে নিজে হাইটে যায় ওকে দিয়ে আসবে, আরেকটা হয়ে পারে যে এই চিঠিটা হচ্ছে গিয়ে স্যার প্রথম স্টুডেন্টকে হস্তান্তর করবে। প্রথম স্টুডেন্ট কী করবে? আবার পরের বেঞ্চে চিঠিটাকে হস্তান্তর করবে। এ আবার কি করবে? ওই চিঠিকে তারপরের সিটে হস্তান্তর করবে এবং ও গিয়ে ফাইনালি এইটা লাস্ট ম্যানকে ট্রান্সফার করবে। তাহলে চিন্তা করে দেখো এই যে একজন বাই একজন করে চিঠি ট্রান্সফার হতে হতে লাস্ট ম্যানের কাছে কিন্তু গিয়ে আমাদের এই ম্যান চিঠিটা পাঠাইছে, এই ম্যানের কাছে পৌঁছে গেছে, তথ্য পৌঁছে গেছে। বাট খেয়াল করো কেউ কি তার নিজের বেঞ্চ থেকে উঠছে? কেউ তার নিজের বেঞ্চ থেকে ওঠে নাই, যে যার নিজের বেঞ্চে বসে আছে, খালি ট্রান্সফার করে দিছে পরের জন্য চিঠিটা। তাহলে খেয়াল করে দেখো তরঙ্গের ব্যাপারটা অনেকটা এরকম। কোনো কণা কি তার নিজের জায়গা ছাড়ছে? ছাড়ে নাই, যে যার জায়গায় থেকে কাঁপছে, খালি কম্পনটা তার পরের জনের ভিতরে সে ট্রান্সফার করে দিছে এবং এভাবে করে একটা তথ্য বা একটা শক্তি সামনের দিকে চলে গেছে। এবং এই যে সামনের দিকে শক্তি বা তথ্য চলে গেছে, এটা একটা নির্দিষ্ট বেগে গেছে, এটাকে আমরা বলি তরঙ্গের বেগ। এটা হচ্ছে তরঙ্গের তরঙ্গের বেগ, যে হারে শক্তি সামনের দিকে আগাইছে। ভাই কয়টা ক্লাস লাগতে পারে মনি বলছো? খুব বড় না, 7টা লাগতে পারে, 6 থেকে 7টা লাগতে পারে। হ্যাঁ, খুব বড় না। অনেকগুলো জিনিস আছে, 6 থেকে 7টা লাগা উচিত, বুঝছো? এবং এটা পড়া হইলে ফার্স্ট পেপারে সবগুলো একবার আমাদের পড়া হয়েছে, তারপরেও আমরা টুকটাক এখানে আরও অনেকগুলো কাজ করবো আমি বলেছি, বাট ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে। এরপরে সেকেন্ড পেপার ডু অর ডাই 3.2-এ যারা আছো বা সবাই থাকবা, ডু অর ডাই 3.2 নামে যে আমাদের কোর্সটা আছে, অনেকে হয়তো বা ফার্স্ট ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে এখনও ভর্তি হওনি, এরকম থাকতে পারো, বাট মেজরিটি এখানে হয়তো বা থেকে থাকবা 3.2-তে যুক্ত হবা। ওখানে কিন্তু 4 চ্যাপ্টার আমরা পড়তেছি। হ্যাঁ, 3টা শেষ, 4 নম্বর চ্যাপ্টার পড়তেছি, এরপরে আমরা পূর্ণাঙ্গভাবে ওইটা শেষ করব এবং এই 2টা শেষ হয়ে গেলে আমাদের গোছানো আকারে সব কিছু আসলে নিজেদের কাছে থাকবে। ঠিক আছে? আচ্ছা, মনি বলছো ভাইয়া এই চ্যাপ্টারটা করতে অন্য চ্যাপ্টারের বেসিক লাগবে না? তেমন কিছু লাগবে না, বাট পর্যায়বৃত্ত গতির লাগবে এই ইমিডিয়েটলি। গত ক্লাসে আমরা যে চ্যাপ্টার শেষ করছি ওইটা পর্যায়বৃত্ত গতি ছিল, ওইটার হেল্প লাগবে। দেখতেছো এই তরঙ্গের কণাগুলোর গতি পর্যায়বৃত্ত গতি, তাই না? আচ্ছা ফাইন, এটা হচ্ছে তরঙ্গের বেগ।
এখন আমরা কয়েকটা তরঙ্গ সম্পর্কিত সংজ্ঞা একটু জেনে নিই। আমরা তরঙ্গের সংজ্ঞা জানছি, তরঙ্গ কি এটা জানছি। সো আমরা আজকে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা ডিরাইভ করব। অগ্রগামী তরঙ্গের সমীকরণটা আমরা আজকে ডিরাইভ করব, এটাই আজকে আমাদের উদ্দেশ্য। এবং তরঙ্গ কি সেটা অলরেডি তোমরা বুঝে ফেলছো। তো এখন আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণটাই প্রতিপাদন করব। তার আগে কয়েকটা সংজ্ঞা একটু দেখে নিব। ওকে, ফাইন। যেমন প্রথম সংজ্ঞা, তরঙ্গের বেগ। এগুলো সব তরঙ্গ সম্পর্কিত টার্ম। তরঙ্গের বেগ একটু আগে আমরা দেখলাম। শক্তি যে হারে, শক্তি যে হারে অগ্রসর হয় তাকে তরঙ্গের বেগ বলে। আমরা একটু আগে এটা দেখছি যে যে হারে শক্তি সামনে আগাচ্ছে সেটা কি আমরা বলতেছিলাম তরঙ্গের বেগ। তো গেল এটা। এরপর তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে আমরা 9 শিখছি। কণা একটা কম্পন দিলে শক্তি যত দূর পর্যন্ত অগ্রসর হয়, যে কোনো একটি কণার একটি কম্পনে তরঙ্গ যত দূরত্ব পর্যন্ত অগ্রসর হয়। তো এটা সংজ্ঞা লিখে আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি। কণার একটি কম্পনে, কণার একটি কম্পনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে। কণার একটি কম্পনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, মানে কণা একবার কাঁপবে, কণা একবার কাঁপবে, এতে তরঙ্গ যে দূরত্ব পর্যন্ত যাবে। কণা একবার কাঁপলে তরঙ্গ যে দূরত্ব পর্যন্ত যাবে। আচ্ছা ভাই, আগের চ্যাপ্টারটা পড়া নাই, আমি কি ক্লাস করব? হ্যাঁ, তুমি অবশ্যই ক্লাস করবে। ক্লাস তো তুমি করবে এবং বোঝার চেষ্টা করবে। ওকে, ফাইন। তো দেখো, এই জায়গাতেই খেয়াল করো, এই কণাটা একবার কাঁপবে। একবার কাঁপা মানে তো বুঝছো, গিয়ে নেমে আবার এখানে আসা। এই যে এখান থেকে উঠে নেমে আবার এখানে আসা, এইটা একটা কম্পন দিছে এবং এই কম্পনে এই তরঙ্গ এই পর্যন্ত পৌঁছায় গেছে। খেয়াল করো, দেখো ও একটা কম্পন দিছে, এতে তরঙ্গ এই পর্যন্ত পৌঁছায় গেছে। এরপর আরেকটা কম্পন দিলে এর দ্বিগুণ পৌঁছায় যাবে, আরেকটা কম্পন দিলে এর 3 গুণ পৌঁছায় যাবে। তার মানে বুঝতেছো, ওর একটা কম্পন দিলে তরঙ্গ এই পর্যন্ত পৌঁছায়। তাহলে এই যে দূরত্ব, এই যে দূরত্ব, এই দূরত্বকেই আমরা বলতেছি তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এই পর্যন্ত পৌঁছায় গেছে, তাহলে এখান থেকে এই যে দূরত্ব, এটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। বুঝতে পারছো নিশ্চয়ই সবাই? এই যে এখানে সংজ্ঞাটা, কণার একটি কম্পনে তরঙ্গ যে দূরত্ব পর্যন্ত পৌঁছায়। তো দেখতে পাচ্ছ এখানে একটা কম্পন দিছে, তরঙ্গ এখান থেকে এই বিন্দু পর্যন্ত পৌঁছাইছে। তার মানে এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ফাইন। এরপর কম্পাঙ্ক। এরপর কম্পাঙ্ক। সো কম্পাঙ্কের সংজ্ঞা আমরা জানি যে প্রতি সেকেন্ডে যতগুলো করে
কম্পন দেয়, তাই না? মানে তরঙ্গের উপরে তো একটা কণা না, সেট অফ আন্দোলন। তোমরা খেয়াল করে দেখছো, তরঙ্গ বলতে আসলে সেটাই বোঝায় যে অনেকগুলো কণা প্রত্যেকেই সিম্পল হারমোনিক মোশনে আছে এবং তারা একত্রে একটা তরঙ্গকে এক্সপ্রেস করে। তরঙ্গ মানে কিন্তু একটা কণা না, খেয়াল করে দেখছো, অনেকগুলো কণা মাধ্যমের, সবাই সরলধ্বনিত স্পন্দনে আছে এবং সেই সবগুলোকে একত্রে একটা ব্যবস্থা তৈরি হয়, সেই ব্যবস্থাটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ। ওকে, তাহলে এখানে বলা আছে তরঙ্গের কম্পাঙ্ক, ওই তরঙ্গের উপরিস্থিত কণাগুলো সেকেন্ডে যতবার কাঁপে। তরঙ্গের উপরিস্থিত উপরিস্থিত দরকার না, এটা বললেই হবে, তরঙ্গের কণাগুলো সেকেন্ডে যতবার কাঁপে, যতবার কম্পন দেয়। তরঙ্গের কণাগুলো সেকেন্ডে যতবার কম্পন দেয় তাকে বলা হয় কম্পাঙ্ক। তরঙ্গের বেগকে আমরা বলি ভি, তরঙ্গ দৈর্ঘ্যকে বলি আমরা ল্যামডা, আর তরঙ্গের কম্পাঙ্ককে বলি হচ্ছে কি আমরা এফ। এখন তরঙ্গের বেগের এই সমীকরণ আমরা 9-10 থেকে জানি, শব্দ তরঙ্গ থেকে শিখছি, ভি ইকলস টু এফ ল্যামডা। ভি ইকলস টু এফ ল্যামডা, এই সম্পর্কটা আমরা 9-10 থেকেই শিখছি। এই ভি হচ্ছে তরঙ্গের বেগ, এফ হচ্ছে তরঙ্গের কণাগুলোর কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। এবং আমরা এই সম্পর্কটাও জানি, পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, পর্যায়কাল টি ইকলস টু 1/f, সবার জানা আছে, পর্যায়কাল টি ইকলস টু 1/f। পর্যায়কাল কাকে বলে? একটা কণার একটা কম্পন দিতে যে সময় লাগে, ঠিক আছে? সেই সম্পর্কগুলো আমরা একটু দেখে নিলাম, কত অগ্রগামী তরঙ্গ প্রতিপাদন করতে এই সম্পর্কটা আমাদের দরকার পড়বে। এতটুকু বুঝো না এই ক্লাসে এমন কেউ নয়, আমি শিওর অ্যাবাউট ইট। ওকে, এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি। ওকে, আচ্ছা, 25-এর অনসারগুলো করতে পারবো না ভাই? হ্যাঁ, পারবা না কেন, অবশ্যই পারবা হিমেল। আচ্ছা, আমি আমার পরীক্ষার জন্য ক্লাস করতে পারি নাই, ইটস ওকে, এখন থেকে রেগুলার ক্লাস করো, ঠিক আছে? ফাইন, পরীক্ষার জন্য পারো নাই, এখন থেকে রেগুলার ক্লাস করো। আচ্ছা, তো গেল এটা। তো আমরা তরঙ্গ কি এটা শিখেছি, আমরা তরঙ্গ সম্পর্কিত কয়েকটা টার্ম শিখছি। দেখো, বই পড়তে গেলে তরঙ্গ অঙ্ক পারবা, সবই বুঝবা, বাট একটু প্যারা হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে আমি আসলে তোমাদেরকে একদম গুছিয়ে জিনিসটা দিচ্ছি, আমার সঙ্গেই তুমি তরঙ্গটা গুছিয়ে নিতে পারো, দেখবা যে তুমি বুঝতে পারবা এবং সব কঠিন সহজ সব অঙ্ক করতে পারবা। আর বই পড়লে তুমি হয়তো বা বইয়ের অঙ্কগুলি খালি করতে পারবা, তরঙ্গ অনেকেই, অনেক বড় একটা নাম্বার অফ স্টুডেন্টই তরঙ্গ আসলে বুঝতে পারে না, ঠিক আছে? আচ্ছা, যতবার পূর্ণ কম্পন সম্পন্ন হয়, এক্স্যাক্টলি অর্ক, প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন হয়। এখন এতটুকু রিয়েলাইজেশন সবার হয়ে গেছে, তরঙ্গ মানে হচ্ছে অনেকগুলো কণা যারা সবাই সরল ধ্বনিতে স্পন্দনে আছে, যারা সবাই সরল ধ্বনিতে স্পন্দনে আছে। এখন এই সম্মিলিত সকল কণা একটা আন্দোলনকে সামনে নিয়ে যায়, একটা শক্তিকে সামনে নিয়ে যায়। এখন এই সবার অবস্থানকে একটা সাধারণ সমীকরণ দিয়ে যদি আমি প্রকাশ করতে পারি, এই তরঙ্গের উপরস্থ সকল কণার তথ্যকে যদি আমি একটা সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি, সেটাকে বলা হবে তরঙ্গের সমীকরণ। দেখো, এখানে প্রত্যেকটা কণা সরল ধ্বনিতে স্পন্দনে আছে। এখন এই প্রত্যেকটা কণার যে সরলধ্বনিত স্পন্দন আছে, তাদের জন্য যদি একটা সাধারণ সমীকরণ আমরা দাঁড় করাইতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো তরঙ্গের সাধারণ সমীকরণ। দেখো, তাহলে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ নির্ণয়। অগ্রগামী তরঙ্গ, ট্রান্সভার্সিভ ওয়েভ বা প্রপাগেটিং ওয়েভ, অগ্রগামী তরঙ্গ।
অগ্রগামী তরঙ্গের সংজ্ঞা কী হওয়া উচিত? খুব সিম্পল, যেই তরঙ্গ সময়ের সঙ্গে সঙ্গে সামনের দিকে অগ্রসর হয়। তরঙ্গের সংজ্ঞা তো আমরা জানছি, এরকম ওরকম একটা তরঙ্গ, যে তরঙ্গ সময়ের সাথে সামনে অগ্রসর হয়, তাকে আমরা বলবো হচ্ছে অগ্রগামী তরঙ্গ। এখন আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণটা নির্ণয় করবো। খুব সহজ, এমন কঠিন কিছু না। একবার ধরাই দিলে তুমি বুঝবা যে বইয়ে এই সিম্পল জিনিসটাকে এতখানি কেন পেঁচাইছে। তোমার কাছে মনে হবে এটা তো খুব সোজা জিনিস ছিল, এটাকে কেন বইয়ে এত এক্সাজারেট করার দরকার ছিল। আচ্ছা, অনেকের এরকম একটা অবজেকশন আসলে আমি মাঝে মধ্যেই পাই, সেটা হচ্ছে যে ওয়েবসাইটে আমার আইডি ব্লক খুলে দিয়েন। আচ্ছা, সো তোমাদের আইডি ব্লক করার কারণটা আগে তোমাদেরকে বলি। মানে আমরা তো করি না, হাতে করি না, এটা এমনি অটোমেটিক হয়ে যায়। মানে ব্যাপারটা এরকম যে তুমি যে আইডি দিয়ে খুলছো, না যে আইডি আছে ওইটা, বা যে ডিভাইস দিয়ে তুমি আসলে পারচেস করছো কোর্স, অন্য ডিভাইস দিয়ে দেখতে গেলে ব্লক করে দেয় আর কি। কারণ হচ্ছে অন্য ডিভাইস দিয়ে দেখতে গেলে ব্যাপার যেটা হয় স্বাভাবিক, তাহলে তো একজনে একটা কোর্স কিনে সবার সঙ্গে হচ্ছে ওটা শেয়ার করতো, সবাই হচ্ছে যায় ওয়েবসাইটে ক্লাস করতো। সো ওরকম কিছু হইলেই ব্লক করে দেওয়া হয়, মানে সিস্টেমই ব্লক করে দেয়, আমরা করি না। সো তারপরেও এই প্রবলেমগুলো তোমরা আসলে জানাও ফিজিক্স ম্যানিয়াক পেজে, অথবা জানো তোমাদের নাদিদ ভাইয়া হচ্ছে এগুলো দেখে। তো অনেকদিন যাবত আসলে শুধু নাদিদ ভাইয়া দেখে এমন না, এখানে আরও অনেকেই আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে অবজার্ভ করতাম। সো লাস্ট 1 মাসে শুধুমাত্র নাদিদ ভাইয়াই দেখতেছেন, আর কেউ নাই এখানে। সো তোমার নাদিদ ভাইয়া মনে হয় এগুলো খেয়াল করেন না আর কি, বুঝছো? সো আমি দেখতেছি ব্যাপারগুলো। ভাইয়া ওয়েবসাইটের প্লেয়ারটা কাইন্ডলি আপডেট করিয়েন। ওকে, ফাইন। বাট তোমাদের একটু এটা বলি, তোমরা অনেক ভালো ভালো সাজেশন আমাদেরকে দাও, আমরা সবসময় চেষ্টা করি তোমাদের এই সাজেশনগুলোকে সঙ্গে নিয়ে সামনে আগানোর। বাট এইটা হচ্ছে গিয়ে একটু মাথায় তোমরা রাখতে পারো যে যে ওয়েবসাইটটা তোমরা ইউজ করো, এই ওয়েবসাইটটা কিন্তু এর থেকে যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম এবং ওয়ার্কিং। একটা আছে দেখতে অনেক প্রিমিয়াম বাট ভালো ওয়ার্কিং না, তাই না? তার থেকে আমার মনে হয় যে আমাদের ওয়েবসাইট যথেষ্ট অ্যাডভান্স, যথেষ্ট অ্যাডভান্স। হ্যাঁ, মানে গোছানো আছে, সব ক্লাসগুলো সুন্দর করে রাখা আছে, ওয়েবসাইটে পিডিএফগুলো দেওয়া আছে, তোমরা এই ক্লাসগুলো করতে পারবা এইচএসসি পরীক্ষার আগে অবধি। মানে একটা হচ্ছে পড়ায় শেষ করে দিলাম, আর একটা হচ্ছে পড়ায় একটা প্রবলেমের সলিউশন বানায় তোমাদের হাতে তুলে দিলাম। এখন তোমরা সেই সলিউশনটাকে সাথে রাইখা একদম এইচএসসির আগের দিন পর্যন্ত হচ্ছে গিয়ে এগুলোকে গুছায় রেখে দিতে পারো, তাই না? সেই সলিউশনটা তো তোমাদের দরকার। তো আমাদের ওয়েবসাইটটা ওইভাবে ওয়ার্কিং আছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে হিমেল, ফাইন। সো দেখো, আচ্ছা, সো অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা নির্ণয় করব। তো একটু আগেই আমরা তরঙ্গের সংজ্ঞা পড়ছি, তরঙ্গ কী জিনিস আমরা একটু আগেই সেটা বুঝতে পারছি। যেমন দেখো, এখানে দেখতেছো যে ওই পানির তরঙ্গ দিয়েই আমরা আসলে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা জেনারেট করব। যে এখানে আমরা দেখছি যে যখন কম্পন হয়, সেই কম্পনগুলো পানির অণুর ভিতরে সামনের দিকে অগ্রসর হয়। এখন আমি তরঙ্গের সমীকরণ কি অলরেডি বলছি। তরঙ্গের সমীকরণ হচ্ছে সেটা যে যে ওই তরঙ্গের ভিতরে যতগুলো কণা আছে, প্রত্যেকটা কণার গতির সম্পর্কে আইডিয়া দিবে যে সমীকরণ, সেটাকে বলা হবে তরঙ্গের সমীকরণ। আমরা এমন একটি সমীকরণ জেনারেট করব যেই সমীকরণটা এই তরঙ্গের উপরে সকল কণার গতি সম্পর্কে আইডিয়া দিবে, সকল কণার গতি সম্পর্কে আইডিয়া দিবে। এখন প্রথম কথা হচ্ছে এই কণার গতিগুলো কীরকম আমরা দেখেছি, এটার উপর যদি আমি ঢিল ফেলি তাহলে এই কণার গতি হবে হচ্ছে গিয়ে পর্যাবৃত্ত গতি, এই কণার গতি হবে সিম্পল হারমোনিক মোশন। পর্যাবৃত্ত গতি, সিম্পল হারমোনিক মোশন।
তাহলে খেয়াল করে দেখো এখানে আমি একটা ঢিল ফেলছি, এইটা কাঁপতেছে, এটা একটা সরল ছন্দিত স্পন্দনে কাঁপবে, পর্যায়বৃত্ত গতি। এবং পর্যায়বৃত্ত গতির সমীকরণ আমরা সবাই জানি, ডেফিনেটলি জানি, না জানলে এখন জেনে রাখো, আমরা এর আগে এই চ্যাপ্টারই পড়ছি। একটা কণা যদি পর্যায়বৃত্ত গতিতে দুলে, উপরে নিচে এভাবে করে সরল ছন্দিত স্পন্দনে দুলে, তাহলে এই কণার সমীকরণ কি হয়? সমীকরণ আমরা এভাবে দেখছিলাম, এক্স ইকলস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, মনে আছে? এবং এটাও আমরা জানি, যদি এটার গতিটা সাম্যাবস্থা থেকে শুরু হয়, দেখো এখানে সাম্যাবস্থা থেকেই গতি শুরু, প্রত্যেকটা কণাই না সাম্যাবস্থায় আছে, এখান থেকেই গতিটা শুরু হয়। তাহলে সাম্যাবস্থা থেকে গতি শুরু হইলে, সাম্যাবস্থা থেকে যদি গতি শুরু হয়, সাম্যাবস্থা থেকে গতি শুরু হলে আমাদের জানা আছে দশার ভ্যালু কত হয়? 0। কারণ আদিতে কোনো কোণ করে নেই, সাম্যাবস্থাই আছে। তাহলে এই আদি দশার ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা জানি সাম্যাবস্থা থেকেই যেহেতু এখানে প্রত্যেকটা কণার গতি শুরু হবে, দ্যাটস ওয়াই দশার ভ্যালু 0 বসাইলে এক্স ইকস টু আসবে এ সাইন ওমেগা টি। তাহলে আমরা এটা সবাই বুঝতে পারছি যে তরঙ্গের উপরে প্রত্যেকটা কণাই কিন্তু সাম্যাবস্থা থেকে নড়া শুরু করবে। দেখো কেউ কিন্তু উপরে নিচে নাই, সবাই সাম্যাবস্থায় আছে, এখান থেকেই সে নড়া শুরু করবে। তার মানে বুঝতেছি যে সবার জন্যই ডেল 0। তাহলে তরঙ্গের উপরে যে কণাগুলো আছে তার যে পর্যায়বৃত্ত গতি, তার সমীকরণ এক্স ইকস টু এ সাইন ওমেগা টি। এক্স দ্বারা আমরা বুঝি সরণ, এ দ্বারা বুঝি বিস্তার, কতটুকু উপরে সে যেতে পারে, ওমেগা হচ্ছে তার কৌণিক সম্পর্ক, টি হচ্ছে সময়। তরঙ্গের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা সরণকে, একটা কণা যখন ছিল তখন আমরা সরণকে এক্স দ্বারা প্রকাশ করছি, তরঙ্গের ক্ষেত্রে আমরা এই সরণকেই ওয়াই দ্বারা প্রকাশ করব। সিম্পল, জাস্ট এতটুকুই। তরঙ্গের ক্ষেত্রে আমরা এই সরণকেই ওয়াই দ্বারা প্রকাশ করব, মানে আমরা এভাবে বলবো যে ওয়াই ইকলস টু এ সাইন ওমেগা টি। কেন বলবো? কারণ দেখো তরঙ্গের কণাগুলা, আমি যদি এইটাকে এক্স অক্ষ বলি, তাহলে এটাকে কি আমি ওয়াই অক্ষ বলতে পারি? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। দেখো তরঙ্গের কণাগুলো এক্স অক্ষের সঙ্গে লম্বালম্বি আছে, এই জন্য সরণটাকে এক্স না বলে সরণটাকে আমরা ওয়াই বলতেছি, মানে কতটুকু উপরে আছে বা কতটুকু নিচে আছে, এটা তো ওয়াই অক্ষ বরাবর, এই জন্য। এখন দেখো মজা, সহজে বুঝে যাবো সবাই, কিচ্ছু না, অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রমাণ করা কিচ্ছু না, বইয়ে অনেক কিছু লিখছে টিখছে। তো যাই হোক, এই যে কণাটা, এইটা কতটুকু উপরে আছে বা নিচে আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ওয়াই। এবং আমরা জানি ওয়াই ইকলস টু এ সাইন ওমেগা টি, ওয়াই ইকলস টু এ সাইন ওমেগা টি। এই যে প্রথম যে কথাটা, সাম্যাবস্থা থেকে কাঁপা শুরু করছে, সাম্যাবস্থা থেকে কাঁপা শুরু করছে মানে এর সমীকরণ ওয়াই ইকলস টু এ সাইন ওমেগা টি, সাম্যাবস্থা থেকে আসছে দেখে তাই। এখন এইটা তো একটা কণার ধারণা পাইলাম আমরা, বা তরঙ্গের উপরে তো অসংখ্য কণা আছে, প্রত্যেকটা কণার সমীকরণই হচ্ছে গিয়া, প্রত্যেকটা কণার সম্পর্ককেই আমাকে একটা সমীকরণের মধ্যে আনতে হবে। তাহলে সেটা কি করা যায়? মনোযোগ, এখানে মনোযোগ। ধরে নাও আমি এই কণাটার খবর চাই, এই কণাটার খবর চাই, এই কণার খবর চাইলে আমার জানতে হবে এই কণাটা শুরুর কণা থেকে কতটুকু দূরে আছে। শুরুর কণা থেকে এই কণাটা দূরে আছে ধরলাম এক্স মিটার, এক্স অক্ষ বরাবর এক্স মিটার দূরে আছে। তাহলে খেয়াল করে দেখো এখানে এক্স একটা ভ্যারিয়েবল, এই এক্স দ্বারা কি বোঝাবে? কণার অবস্থান। এই এক্সের পরিচয়টা মাথায় রাখবা, এক্সের পরিচয় হচ্ছে গিয়া কণার অবস্থান, এক্সের পরিচয় কণার অবস্থান, কণার অবস্থান। দেখো তরঙ্গের উপরে সকল কণার অবস্থান কিন্তু আমরা এক্স দিয়ে বের করতে পারি। মনে করো এটা 2 মিটার দূরে আছে, তাহলে এক্সের ভ্যালু 2, এটা 3 মিটার দূরে আছে, তাহলে এক্সের ভ্যালু 3, এটা 4 মিটার দূরে আছে, তাহলে এক্সের ভ্যালু 4। তার মানে বুঝতেছি বিভিন্ন এক্সের ভ্যালু বসাইলে প্রত্যেকটা কণারেই আমরা ইটারেট করতে পারবো। খেয়াল করে দেখো এক্সের ভ্যালু ভিন্ন ভিন্ন বসাবো, আমরা ভিন্ন ভিন্ন কণা পেয়ে যাব, এবং প্রত্যেকটা কণাই সরল ছড়িত স্পন্দনে থাকবে। এখন আমরা একটু এই সিনারিওটা চিন্তা করি। দেখো যে এইগুলো তরঙ্গের কণা, আমরা এইখানটাতে ঢিল ফেললাম, মানে এই কণা আগে দুলতে শুরু করলো, এর একটু পরে এই কণা দুলতে শুরু করছে, তার একটু পরে এই কণা দুলতে শুরু করছে, তার একটু পরে এই কণা দুলতে শুরু করছে, তার একটু পরে এই কণা দুলতে শুরু করছে, এবং এইবার এই কণাটা দুলতে শুরু করবে। মনে করো
প্রথম কণা একবার দুলতে যে সময় লাগছে তাতে কম্পনটা এই পর্যন্ত আসছে, মানে এই প্রথম কণাটা একবার দোলা শেষ করছে তখন কম্পনটা এই পর্যন্ত পৌঁছাইছে। তাহলে এতটুকু দৈর্ঘ্যকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? একটা কণা একবার কাটলে তরঙ্গ যে দূরত্ব পর্যন্ত পৌঁছায় সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এবার দেখো, এই কণাটার একবার কাপা হয়ে গেছে আর এইটা কেবল কাঁপতে শুরু করবে। তাহলে চিন্তা করে দেখো তো, একবার কম্পন মানে কত ডিগ্রি কোণ ঘোরা? 2 পাই না, আমরা জানি। একবার কম্পন, একটা পূর্ণ কম্পন মানে একবার রাউন্ড করা, পর্যাবৃত্ত গতিতে আমরা শিখছি। তার মানে হচ্ছে 2 পাই তার দশা। আমরা এটা জানি যে এটা একটা পূর্ণ কম্পন দিয়ে ফেলছে, তার মানে এটার দশা 2 পাই। আবার দেখো, এইটা কেবল কম্পন দেওয়া শুরু করবে, তাহলে এটার দশা কত? 0, এই বিন্দুটার। তাহলে তোমরা খেয়াল করছো যে দশা যে ব্যাপারটা এটা কিন্তু কমতেছে। ডেফিনেটলি খেয়াল করছো যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আসছি, দশা কি ডানের দিকে কমছে না? এখানে দশা হচ্ছে গিয়া 2 পাই, এখানে দশা হচ্ছে গিয়া 0। তার মানে কি তোমরা বুঝতে পারতেছো যে দশা ধীরে ধীরে কমছে? তার মানে অগ্রগামী তরঙ্গে যত ডানে যাব দশা তত কমবে। এই কণা 2 পাই, এই কণা 0। এইটার হয়তো বা 0 হইতো না, এটা 2 পাইয়ের থেকে একটু কম হইতো, এইটা 2 পাইয়ের থেকে আরেকটু কম হইতো, এটা আরও একটু কম হইতো, এটা আরেকটু কম হইতো, এবার করে এটা 0 হয়েছে। তার মানে তরঙ্গের উপরে যত ডানে যাব দশা তত কমবে। ওকে, ফাইন। এবার খেয়াল করে দেখো, এই বিন্দু থেকে এই বিন্দু, এইখানে পথের পার্থক্য কত? ল্যামডা। বা দশার পার্থক্য কত? দেখো, ল্যামডা দূরত্বে দশা পার্থক্য, ল্যামডা দূরত্বে দশা পার্থক্য কত হবে? 2 পাই মাইনাস 0, ইজন্ট ইট? দেখো দশার পার্থক্য কত হবে? 2 পাই মাইনাস 0। এইখানে ছিল 2 পাই, এখানে 0। তারপরে আমরা বুঝতেছি ল্যামডা দূরত্বে দশা পার্থক্য, ল্যামডা দূরত্বে দশা পার্থক্য হয় 2 পাই, এবং দশা পার্থক্য 2 পাই কিন্তু মাইনাস 2 পাই। বুঝতেছো, কমছে। যত ল্যামডা দূরে গেলে 2 পাই পরিমাণ কমছে। তাহলে 1 মিটার দূরত্বে, একক দূরত্বে দশা পার্থক্য কত হবে? 2 পাই/ল্যামডা। তাহলে চিন্তা করো তো, এক্স মিটার দূরত্বে দশার পার্থক্য কত হবে? আমি যদি এক্স মিটার দূরত্বের একটা কণা নেই, তাহলে এক্স মিটার দূরত্বে দশা পার্থক্য হবে 2 পাই/ল্যামডা এক্স। এক্স মিটার দূরত্বে দশা পার্থক্য হবে 2 পাই/ল্যামডা এক্স, 2 পাই/ল্যামডা এক্স। এবং এটা আমরা জেনে ফেলছি অলরেডি, এক্স মিটার দূরত্বে দশার পার্থক্য যেটা হবে সেটা কিন্তু কম হবে, যত ডানে যাব তত কম পাবো। এবার একটু খেয়াল করো তো, এবার একটু মনোযোগ দাও। এই কণাটার সমীকরণ y=a sin ωt। এর থেকে এক্স মিটার দূরে যে কণা আছে তার সমীকরণ কি হওয়া উচিত? y ইকুয়ালস a sin ωt। ও কি ডানে না? কিছুটা কম হওয়া উচিত না? ওমেগা টি দ্বারা তো দশা বুঝায়, দশা কিছুটা কম আসা উচিত না? কতটুকু কম আসা উচিত? এক্স মিটার দূরে আমরা দেখি যত ডানে যায় দশা তত কমে। তাহলে দেখতেছো এই কণাটার সমীকরণ হচ্ছে y=a sin ωt। এর থেকে এক্স মিটার দূরে গেলে কিছুটা তো এখানে বিয়োগ হবে, কিছুটা দশা বিয়োগ হবে। এবং কতটুকু বিয়োগ হবে? আমরা দেখেছি এক্স মিটার দূরত্বে এতটুকু দশার পার্থক্য পাওয়া যায়, মানে এতটুকু কম পাওয়া যাবে, মানে এতটুকু বিয়োগ করে দিতে হবে। এই ওমেগাটি থেকে এক্স মিটার দূরে যে দশার পার্থক্য এটা বিয়োগ করে দিব, যেটা হচ্ছে 2 পাই/ল্যামডা এক্স। শেষ, ঘটনা শেষ হয়ে গেছে, সমীকরণ পেয়ে গেছি। এটাই অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তাহলে খেয়াল করে দেখো, এক্স মিটার দূরে তর যে কণাটা রয়েছে, এক্স মিটার দূরে যে কণাটা রয়েছে ওই কণাটার সরণের সমীকরণ পাইছি। এখন এই এক্সের তো যে কোনো কিছু বসাইতে পারো, তরঙ্গের উপরে ভিন্ন ভিন্ন এক্স বসাইলে সেই ভিন্ন ভিন্ন বিন্দুতে চলে যাব, এবং ওই বিন্দুতে যে পর্যায়বৃত্ত গতি আছে তার সরণ কত আমরা এখান থেকে পেয়ে যাব। তার মানে তরঙ্গের উপরে সকল বিন্দুর আমরা ইনফরমেশন পেয়ে গেছি। এটাই অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আমরা এটাকে এখন অ্যানালাইসিস করে হচ্ছে গিয়ে আরও নানা রকম ফর্মে নিয়ে যাব, বাট অগ্রগামী তরঙ্গের সমীকরণটা কিভাবে আসছে এইটা সবাই নিশ্চয়ই বুঝছি।
আচ্ছা রাজ, ফাইন, দেখবো। বুঝছি সবাই এটা? ক্লিয়ার? তাহলে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ পেয়ে গেছি। কি পেয়েছি? y ইকলস টু এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। y ইকলস টু এ সাইন ওমেগা টি ল্যামডা 2 পাই বাই এক্স। ওকে, ফাইন। এতটুকু সবাই নিশ্চয়ই আমরা বুঝিয়া ফেলছি। ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড কাজ। তাহলে দেখো, এই যে এই এক্স দ্বারা বুঝাবে কণার অবস্থান। তো ভিন্ন ভিন্ন কণার অবস্থানে গেলে আমরা সেই অবস্থানে কণার সরণটা পেয়ে যাব। ভিন্ন ভিন্ন এক্স বসাবো, সেই অবস্থানে কণার সরণটা পেয়ে যাব, এবং ভিন্ন ভিন্ন সময়ে সরণটা ভিন্ন ভিন্ন। দেখো, যেটা প্রথমে আমরা এক্সের ভ্যালু বসাইলাম, মানে ওই কণাতে পৌঁছাইলাম, এরপরে কততম সেকেন্ডে যাচ্ছি ওই সময়টা বসাইলাম, তাইলে আমরা পেয়ে যাচ্ছি ওই সময়ে অত দূরের কণার সরণটা কত। ওকে, ফাইন। তো এই পর্যায়ে আমরা ছোটো করে একটা ব্রেক নিই। আজান দিচ্ছে, নামাজের টাইম হয়েছে, তোমার নামাজটা পড়ে নাও। হ্যাঁ, আমরা এরপরে বেশি কিছু পড়বো না। এই সমীকরণটা থেকে একটা অঙ্ক আমরা আজকে দেখব। এই সমীকরণটাকে নানা রকম ফর্মে আমরা নিয়ে যাব। এই সমীকরণটাকে আমরা নানা রকম ফর্মে নিয়ে যাব। বাট এই পর্যায়ে আজান দিচ্ছে, সবাই একটু নামাজটা পড়ে নাও। আমরা একটা 15 মিনিটের ছোটো করে ব্রেকে যাই। হ্যাঁ, ব্রেকটা সবাই নিয়ে নাও। তো ব্রেকের পরে আমি আসছি, তোমরাও ডেফিনেটলি আসবা। অগ্রগামী তরঙ্গের সমীকরণ পর্যন্ত আমরা দেখলাম, এরপরে এটাকে একটু ডিরাইভ করে কয়েকটা অঙ্ক আমরা সলভ করবো। তো আমি আসতেছি।
হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো আমরা অগ্রগামী তরঙ্গের ইকুয়েশনটা এখানে জেনারেট করেছিলাম। আমরা এটাকে নানা রকম ফর্মে আসলে দেখতে পারি। এটাও একটা ফর্ম, হ্যাঁ, যে ফর্মে এখানে দেখতেছি এটাও একটা ফর্ম, এটাও অগ্রগামী তরঙ্গের একটা ফর্ম। ওকে, ফাইন। তাহলে এটাকে নানা রকমভাবে আসলে চেঞ্জ করা যায়। যেমন দেখো, এটা আমরা মনে রাখবো ফার্স্ট অফ অল, এটা একটা ফর্ম, এটা মনে রাখবো। এবার দেখো, ও y ইকুয়ালস টু a সাইন, আমরা এটা সবাই জানি যে ওমেগা ইকুয়ালস টু অনেক কিছু লেখা যায়, 2πf লেখা যায়, আবার লেখা যায় 2π/t। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইখানে 2πf বসাই দিই ওমেগার ভ্যালু। তাহলে এভাবে লিখতে পারবো 2πf t মাইনাস 2π/λx। এখান থেকে আমরা 2π/λ কমন করতে পারি, 2π/λ কমন করতে পারি। তাহলে এটাকে যদি আমরা কমন করি তাহলে এভাবে লিখতে পারবো y ইকুয়ালস টু a সাইন 2π/λ কমন দিলাম, তাহলে 2π/λ। দেখো, এটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে 2π তো গেছে, ল্যামডা কমন নিছি, 2π/λ মানে এটা দ্বারা ভাগ, তার মানে ল্যামডা আসলে কি হবে, উপরে উঠে আসবে। সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছো, 2π/λ এখান থেকে কমন নেওয়া মানে এইখানে 2π/λ দ্বারা ভাগ দেওয়া। 2π/λ দ্বারা যদি ভাগ দেই, 2π কাটা, উপরে থাকবে হচ্ছে f ল্যামডা টি মাইনাস এক্স। আবার আমরা এটা জানি v ইকুয়ালস টু f ল্যামডা। তাহলে দেখো এখানে f ল্যামডা আছে, এটা বদলে v লেখা যায়। তাহলে এটাকে এভাবে লিখতে পারবো y ইকুয়ালস টু a সাইন 2π/λ, এই এফ ল্যামডাকে আমরা লিখতে পারবো ভিটি মাইনাস এক্স, ভিটি মাইনাস এক্স। তাহলে এইটা দেখবো আদর্শ সমীকরণ হিসাবে দেওয়া আছে, অগ্রগামী তরঙ্গের আদর্শ সমীকরণ হিসাবে আমাদের বইয়ে এই সমীকরণটা দেওয়া আছে। ওকে, y ইকুয়ালস টু a সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। আমরা এই ফর্মটাকে মনে রাখবো, আমরা এই ফর্মটাকে ডেফিনেটলি মনে রাখবো, এইটাই আদর্শ ফর্ম। আবার এটাকেও মনে রাখবো, আরও আগানো যাবে। দেখো এইটার পরের লাইন, এটাও মনে রাখবা, y ইকুয়ালস টু a সাইন 2π এখানে রেখে দিলাম, 2π রেখে দিয়ে ল্যামডাটাকে ভিতরে গুণ করে দিলাম। ল্যামডাকে ভিতরে গুণ করে দিলে দেখো v/λ t মাইনাস x/λ, এই ল্যামডা গুণ করে আনছি। এখন দেখো তো v/λ রে কি বলা যায়, এখান থেকে v/λ ইকুয়ালস টু, কিন্তু আমরা দেখতেছি f, v/λ কে আমরা f বলতে পারি, আবার f কে আমরা বলতে পারি 1/t। তাহলে দেখো এখানে v/λ আছে, এই v/λ বদলে আমরা 1/t ও লিখতে পারি। ওকে, তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারবো y ইকুয়ালস টু a সাইন 2π, এটা হচ্ছে 1/t মানে ছোট টি ডিভাইডেড বাই বড় টি মাইনাস x/λ। ওকে, ফাইন। তাহলে এইটা আরেকটা সমীকরণ, এই সমীকরণটা বেশি মনে রাখবা, কারণ আমাদের যখন অঙ্ক আসে যে এটা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এটা নির্ণয় করো, এটা নির্ণয় করো, এটা নির্ণয় করো, এরকম যখন অঙ্ক আসে তখন মেজরিটি কেসে এই অবস্থায় টিচাররা অঙ্কটা দেন, এই অবস্থায় যেটা থাকে দেখবা এখানে 2πকে আলাদা করে রাখা থাকে, এই 2πকে আলাদা করে রেখে দেয়, আর এখানে t/t মনে রাখা সোজা, সময় বাই বড় সময়, দূরত্ব বাই দূরত্ব, কণার দূরত্ব বাই তরঙ্গের দূরত্ব, তরঙ্গ দৈর্ঘ্য, আর সময় ডিভাইড বাই পর্যায়কাল, আর এখানে 2π কমন থাকবে। এই তিনটা ফর্ম আমরা মনে রাখবো, এই তিনটাই অগ্রগামী তরঙ্গের ফর্ম, এই তিনটাই অগ্রগামী তরঙ্গের ফর্ম, এই তিনটাই অগ্রগামী তরঙ্গের ফর্ম। বাট আমরা মনে রাখবো হচ্ছে গিয়া এইটা বেশি বইয়ে ইউজ করে, বাট আমরা এই তিনটা মনে রাখবো, a সাইন ওমেগা টি মাইনাস 2π/λ x
আবার এ সাইন 2π/λ ওমেগা টি মাইনাস এক্স, আরেকটা হচ্ছে এ সাইন 2π ইন্টু ছোটো টি বাই বড় টি মাইনাস এক্স বাই তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এই প্রত্যেকটাই আমরা মনে রাখবো। এবং আরেকটা ইনফরমেশন একটু আমাদের জানতে হবে, আরেকটা সংখ্যা একটু জানতে হবে, যেটাকে আমরা বলতেছি তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা মনে রাখবা, প্রতি মিটারে প্রতি মিটারে প্রতি মিটারে যতগুলো প্রতি মিটারে যতগুলো তরঙ্গ প্রতি মিটারে যতগুলো তরঙ্গ অবস্থান করে তাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ সংখ্যা। প্রতি মিটারে যতগুলো তরঙ্গ অবস্থান করে, তরঙ্গ বলতে বোঝায় একটা তরঙ্গ দৈর্ঘ্য। দেখো যে এটা মনে করো মানে একটা 1 মিটারে যত কয়টা তরঙ্গ ধরে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তরঙ্গ সংখ্যা, সোজা কথা। তো তরঙ্গ সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে গিয়া কে দ্বারা, কে ইকলস টু 2π/λ, কে ইকলস টু 2π/λ। ঠিক আছে, তো এটা কিভাবে আসছে এটা নিশ্চয়ই বুঝতেছো, যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে একটা তরঙ্গ অবস্থান করলে সেটা হচ্ছে 2π, তাহলে একক দৈর্ঘ্যে কতগুলা 2π/λ। সোজা কথা এটা মনে রাখলেই হবে, তরঙ্গ সংখ্যা ইকলস টু 2π/λ। তাদের লাভ কি? লাভ হচ্ছে আমরা তরঙ্গের প্রথম সমীকরণ যে দেখছি এইখানে দেখো এটাকে তরঙ্গ সংখ্যা কে বলা যায়। এটা যদি কে বলা যায় তাহলে অগ্রগামী তরঙ্গের সমীকরণ এটাও বলা যায় এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, ওয়াই ইকলস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এইভাবে করেও বইয়ে অনেক সময় লিখবে। এই যে কে দেখতেছো, কে হচ্ছে তরঙ্গ সংখ্যা। ফাইন, তাহলে আমি সবগুলো ফর্মকে এখানে গুছায় লিখে দিচ্ছি। এটা একটা ফর্ম, আরেকটা ফর্ম হচ্ছে এ সাইন ওমেগা টি, জাস্ট এই ভ্যালুটা বসানো 2π/λx, এইটা একটা ফর্ম গেল দুইটা। এরপরে আজকে আমরা আরও একটা ফর্ম দেখলাম, যেটা হচ্ছে y ইকলস টু এ সাইন 2π/λ। যদি আমি কমন নেই, তরঙ্গ সংখ্যাটা যদি কমন নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিটি মাইনাস এক্স। এইটাই বইয়ে সব থেকে বেশি প্রচলিত, এইটাই বইয়ে সব থেকে বেশি প্রচলিত। আরেকটা ফর্ম কি? আরেকটা ফর্ম হচ্ছে y ইকুয়ালস টু এ সাইন, শুধু যদি 2π রাখি তাহলে টি বাই বড় টি মাইনাস এক্স বাই ল্যামডা। তাহলে এই চারটা ফর্মেই আমরা মনে রাখবো, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। এতটুকু সবাই বুঝে ফেলছি, তাই না? এতটুকু আমরা সবাই বুঝিয়া ফেলেছি। ওকে, এবং একবার বইয়ে সব থেকে বেশিবার এইটাকে ইউজ করছে। এখন কোনটারে কোন ট্রাম বলে সেটা আমাদের জানা আছে, কোনটাকে কোন ট্রাম বলে সেটা আমাদের জানা আছে। এবার চলো এই অঙ্কটা করলেই আজকে আমাদের ক্লাসে যতটুকু পড়ার ততটুকু উদ্দেশ্য সফল। একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ বলা আছে y ইকুয়ালস টু 0.5 সাইন পাই 100t মাইনাস এক্স ডিভাইডেড বাই 3.4। এটা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। এই অঙ্কগুলো অনেক ক্লিশে। এখন আমাদের কি বের করতে বলছে? অনেকগুলো টার্ম বের করতে বলছে। বিস্তার কত, কম্পাঙ্ক কত, পর্যায়কাল কত, তরঙ্গের বেগ কত, তরঙ্গ দৈর্ঘ্য কত, এই সবগুলো বের করতে হবে। এবং বলে দিছে এটা একটা অগ্রগামী তরঙ্গ, এটা একটা অগ্রগামী তরঙ্গ। এখন আমি জানি তরঙ্গের আদর্শ সমীকরণের সঙ্গে আমরা এটাকে মিলাবো। সো আদর্শ সমীকরণের তো অভাব নেই, চারটা আছে, কার সঙ্গে মিলাবা তোমার ইচ্ছা। দেখো এখানে আদর্শ সমীকরণ অনেকগুলো আছে, তুমি যে কোনো একটা সঙ্গে মিলাইতে পারো। সো এখানে অ্যাপারেন্টলি কার সঙ্গে মিলানোটা আসলে বেশি সোজা হবে, কার সঙ্গে মিলানোটা বেশি সোজা হবে। দেখো
আমি বলেছি অলরেডি একবার তোমাদের বলছি, এই সমীকরণটার সঙ্গে মিলানো না সবসময় সোজা হয়। এই সমীকরণের সঙ্গে মিলানোটা সবসময় সোজা হয়। আমি দেখছি এটার সঙ্গে মিলানো সোজা হয়, এবং মেজরিটি অঙ্কই এমন ফর্মেটে থাকে যে এটা খুব কাছাকাছি, সহজেই মিলানো যাবে। দেখো, এইটার সঙ্গে মিলাইতে চাইলে প্রথম কাজ কি হবে, এইখানে 2π বানাইতে হবে, এইখানে 2π রাখতে হবে। তাহলে দেখো এখানে কি 2π আছে, এখানে একটা পাই আছে, তাহলে এটা একটু ব্যালেন্স করি। দেখো 0.5 সাইন, এখানে 2π আনবো, আছে পাই, তাহলে লিখলাম 2π। মানে কি 2 এখান থেকে কমন নিছি, 2 এখান থেকে কমন দিয়ে সামনে লিখছি, তাই না? 2 যদি কমন নেই তাহলে এই 100 থেকে 2 কমন দিলে হয়ে যাবে 50, 50t মাইনাস এক্স। 2 কমন নিছি মানে কি 2 দ্বারা এখানে তো ভাগ হয়েছে, মানে 6.8 হয়ে যাবে এটা, ইজন্ট ইট? এবার দেখো মিলানো খুব সোজা। এই যে y ইকুয়ালস টু a সাইন 2π t বাই টি মাইনাস এক্স বাই ল্যামডা। এবার দেখো মিলানো অনেক সোজা, দেখেই বুঝতে পারতেছো যে এখানে 2π এখানে 2π, ঠিক আছে। তার মানে এই যে বিস্তার, এটাই বিস্তার, তাহলে বিস্তার কত? বিস্তার 0.5। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কথাগুলো, এগুলো ইম্পর্টেন্ট। আমি যে বলছি মিলানোর সময় এই সমীকরণের সঙ্গে মিলায়ও, তুমি দেখবে পরীক্ষা হলে বহুত আসান হবে। নাহলে এমনভাবে টিচাররা আসলে এই ইকুয়েশনটাকে দিবে, দেখবা যে এইটার সঙ্গে মিলানোর চেষ্টা করলে দ্রুত মিলাই ফেলছো, অন্য কোটার সঙ্গে মিলাইতে গেলে অনেক কাহিনী লেগে যেতেছে। ঠিক আছে, তাহলে দেখো এ বের করে ফেলছি। দেন দেখো এইখানে যে টি আছে, টি এর সহগ হচ্ছে 50, আর এখানে টি এর সহগ 1/t। তার মানে এখান থেকে বুঝতেছো যদি মিলাই সহগগুলারে 1/t ইকুয়ালস টু হচ্ছে 50, দেখেই বুঝতেছো এই টি এর সহগ 1/t, এই 1/t ইকুয়ালস টু হবে 50। আর এই 1/t রেই আমরা কি বলি? কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক বেড়ে গেছে 50 হার্জ, কম্পাঙ্ক 50 হার্জ, এটা তো মিটার। তাহলে পর্যায়কাল কত? টি ইকুয়ালস টু 1/50 সেকেন্ড, এটার উল্টা, পর্যায়কালও বেড়ে গেছে। দেখছো কত সহজে বেরোচ্ছে। এরপর এক্স এর নিচে যা আছে সেটাই না তরঙ্গ দৈর্ঘ্য। তো দেখো এখানে ল্যামডা, এখানে 6.8, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য হবে 6.8 মিটার। এবার লাগবে তরঙ্গের বেগ। তো আমরা এটা জেনেছি, তরঙ্গের বেগ ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এফ এর ভ্যালু আমাদের এখানে অঙ্কে আছে 50, এফ এর ভ্যালু হচ্ছে 50, আর ল্যামডার ভ্যালু 6.8, তাহলে এত মিটার পার সেকেন্ড আনসার। তো দেখো এইভাবে সমীকরণ যদি গিভেন থাকে, আমরা খুব সহজেই ওই তরঙ্গের কোন কোন টার্ম আছে সব বের করে ফেলতে পারবো। ডান, রাজ বলছো ডান, ভেরি গুড। ভাইয়া ম্যাথ ফার্স্ট পেপারের 3-4 চ্যাপ্টার করা হয়েছে, 3 থেকে 3-4 চ্যাপ্টার আচ্ছা করা হয়েছে, কিন্তু গোছানোভাবে ম্যাথগুলো নোট নাই। এখন কি ম্যাথগুলো আবার নোট করব? এক্সামের সময় অনেক প্যারা খেতে হয়, কাইন্ডলি বলবেন। হ্যাঁ, এটা করো, ঠিক আছে রাজ। এখন হচ্ছে গিয়ে তুমি যেটা করবা সেটা হচ্ছে নোটটা, যদি তুমি আবার এমন না যে নোট করতে যায় পড়ালেখা অন্য জায়গায় পিছিয়ে যাও, যেগুলো করা হয়েছে সেইগুলা নোট করা থাকলেই পরীক্ষার আগে কিন্তু রিভাইজ দিতে খুব ভালো হবে। তো একটু সময় বের করে ওই বোর্ডে আসা অঙ্কগুলোকে ঠান্ডা মাথায় নোট করে ফেলবে। এতে সুবিধা কী হবে, ওই চ্যাপ্টারগুলো করা হয়েছে, তুমি যদি আরেকবার নোট করো, আরেকবার লিখা হবে, আরেকবার প্র্যাকটিস হবে, তুমি দেখো এই চ্যাপ্টারে তুমি আরও বেশি ভালো হয়ে যাবো সামনে। ঠিক আছে, আচ্ছা ভি কত দিনা বলছো? 340, 340, 340 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ফাইন, রাজা বলছো। তো ভেরি গুড, আজকে আমরা এতটুকুই পড়তাম, আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। দেখো তোমরা তরঙ্গ অনেকেই পড়ছো, আমি জানি অনেকেই আসো তরঙ্গ পড়ছো, এটা আমি জানি। কিন্তু কথা হচ্ছে তরঙ্গ যে পড়ছো, তোমার বই পড়ে যেরকম অনুভূতি হয়েছে, বা যেখানেই পড়ছো পড়ে যেরকম লাগছে, যতখানি কঠিন লাগছে বা কমপ্লিকেটেড লাগছে, আমি ড্যাম শিওর অ্যাবাউট ইট যে তোমার আজকে ক্লাস করে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা প্রুফ করা বা শেখাটা অনেক বেশি ইজি লাগছে। মনে হচ্ছে এত সোজা, এত সহজেই কি জিনিসটা হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। সো এরকমই তো আমাদের তো প্রত্যেকটা ক্লাস এরকমই হয়, তাই না?
তো তোমার জানা অজানা সকল কিছুকেই দেখবা খুব সহজ ভাষায় সাবলীলভাবে মাথায় রাখার মতো করে আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। এবং অনেকে ভাবতে পারো একটা জিনিসকে পেঁচায়া কঠিন করে শিখলে মনে হয় শেখাটা ভালো হয়েছে, না, সেটা আরও খারাপ হয়। ঠিক আছে? তো খুব সহজভাবেই আমরা দেখবো তরঙ্গকে শেষ করে ফেলবো। এবং এই জিনিসপত্রগুলো তুমি পরীক্ষাতেও পোর্ট্রেট করতে পারবা, মাথায় কোনো লোড পড়বে না। ভেরি গুড, ফার্স্ট পেপার ডান বলছো রাজ। ওকে, তাহলে দেখো, তরঙ্গের সংজ্ঞা আমরা জানলাম, তরঙ্গ অ্যাকচুয়ালি কি সেটা জানলাম, কতগুলো টার্ম সম্পর্কে আইডিয়া নিলাম, আমরা অগ্রগামী তরঙ্গ কাকে বলে তার সমীকরণটা ডিরাইভ করলাম, এবং সেই সমীকরণের আদর্শ রূপ যে চারটা হতে পারে সেটা জানলাম, এখান থেকে একটা অঙ্ক করলাম। আজকে জাস্ট তরঙ্গের সংজ্ঞা এবং সমীকরণ জানছি। আমার নেক্সট ক্লাসে আমরা অগ্রগামী তরঙ্গ নিয়ে আরেকটু সামনের দিকে আগাবো। তরঙ্গের বিভিন্ন টাইপ আছে, সবগুলো টাইপ আমরা পড়বো। তরঙ্গ ক্লাসে আমি যা পড়াবো অতটুকু পড়বা, বইয়ে যা আছে সব কিছু এক্সপ্লেইন করে তুমি বুঝে কুলাইতে পারবা না, বা পারতেও পারো, বাট আমি যখন পড়াই দিব তার থেকে আমরা বেশি পড়বো, তার থেকে আরও গুছিয়ে পড়বো। ঠিক আছে? তো দেখা হচ্ছে বরাবরের মতো রবিবারের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। এবং যারা যারা 3.2-এ আসো তারা তো আছোই, তো ওখানেও রবিবার থেকেই ক্লাস হবে। এবং যারা ওখানে নাই তাদেরকে বলবো, আমরা শেষ চ্যাপ্টারে হাত দিয়েছি, খুব দ্রুততম টাইমে 3.2-এ তোমরা শিফট হবা। অবশ্যই ওখানে যুক্ত হবে, অবশ্যই যুক্ত হবে, এটা তোমাকে যুক্ত হতে হবে। কেন যুক্ত হতে হবে? বিকজ আমি তোমাদেরকে ফার্স্ট পেপার পড়াইছি এবং সেকেন্ড পেপারও আমিই পড়াবো। তোমরা অবশ্যই সেখানে যুক্ত হবা, আদারওয়াইজ তোমার জন্য সেটা ভালো হবে না। সো আমি তোমার ভালো হবে না দেখে তোমার ভালোর জন্য করছে যুক্ত হওয়া সেটা বলতেছি না, আমি দায়িত্ব নিয়ে বলতেছি ইচ অ্যান্ড এভরি ওয়ান ডু অর ডাই 3.2-এ যুক্ত হবা। কারণ আমি একটা প্ল্যানে, একটা ভিশনে তোমাদের সঙ্গে আসলে যাত্রা শুরু করি। সেই প্ল্যান বা সেই ভিশনের মাঝপথে আমি জোর করব তোমাদেরকে ওখানে যুক্ত, যে যে না হইছো ডেফিনেটলি ওখানে যুক্ত হবা। কজ ওখানে যুক্ত হওয়ার পরে আমরা ওই কোর্সটাও শেষ করব এটার মতো করে, এবং 2টা কোর্স শেষ করে আমরা তারপরে পূর্ণাঙ্গ সাবলীল হব। এবং এরপরে আমার কিছু প্ল্যান আছে যেটা তোমাদের সঙ্গে এক্সিকিউট করব। দেখো 26 ব্যাচের সবাইকে বলতেছি, এই পর্যায়ে মনে করো 25-এর কদিন পরে সেকেন্ড পেপার পরীক্ষা, বাট আই এম নট ডুইং এনিথিং ফর দেম রাইট এট দিস মোমেন্ট। আমি তোমাদের একাডেমিক ক্লাস নিচ্ছি। কেন নিচ্ছি? 26-এর সঙ্গে আমার ওই কোর কানেকশনটা আমি তৈরি করেছি, অনেক পরিশ্রম করেছি তোমাদের জন্য। ডু অর ডাই কোর্স অসময়ে শুরু করলেও তোমাদেরকে প্রপারলি একটা সঠিক জায়গায় নিয়ে আসতে পারছি। ডু অর ডাই 3.1-এর শেষ চ্যাপ্টারে আমরা চলে আসছি। 3.2-এ আমার 4 নাম্বার চ্যাপ্টার চলতেছে, যেটাতে অনেকটাই আগায় আছি। ওই সময় শুরু করে এত দ্রুত করে তোমাদেরকে এত সহজভাবে ফিজিক্স পড়া এই পর্যন্ত আনা যাইতো না। দ্যাট মিনস তোমরা বুঝতেছো এই ডেডিকেশনটা তোমাদের প্রতি দেওয়া হচ্ছে এই কারণেই, বিকজ আই হ্যাভ প্ল্যান ফর ইউ গাইস, আই এম প্ল্যান ফর ইউ অল। সো সেই প্ল্যানগুলোকে আমাকে এক্সিকিউট করতে দিতে হবে। তাতে আমার এই কোর্সের স্টুডেন্ট যদি 300 হয়, 300 জনের মধ্যে যেন 200 জন স্টুডেন্ট বলতে পারে নাও আই এম আ বুয়েটিয়ান, নাও আই এম আ ঢাবিয়ান, নাও আই এম আ ডিএমসিয়ান। আমাদের এই কোর স্টুডেন্টকে প্রত্যেককে ওইটা হইতে হবে, এবং সেটা বানানোর জন্যই যত চেষ্টা। ঠিক আছে? ওকে, নেক্সট ক্লাস রবিবার, নেক্সট ক্লাস রবিবার, রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি, ডু অর ডাই 7:30 3.1। আর ওটা হচ্ছে গিয়া ওটা হচ্ছে তোমার 7:30 8:30, ওটা 9টায়। ডু অর ডাই 3.2 হচ্ছে 9টায়, আর 3.1 হচ্ছে 7:30টায়। এবং আগামী সপ্তাহ থেকে 3 দিনই ক্লাস হবে। ঠিক আছে? ফাইন। দিনা বলছো, আমার ভাইয়া বলছিল ফুললি আপনাকে ট্রাস্ট করে পড়তে, মাই গ্রেটেস্ট প্লেজার। দিনা, তুমি পড়ো, ইনশাল্লাহ আমি সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমাদের ওয়েবসাইটটা জোস, বাট প্লেয়ারটা বাজে। তা আমি বলছো অনেক এসেনশিয়াল ফিচার নাই, রেজুলেশন ঠিক করা যায় না। ফাইন, এখন রেজুলেশন ঠিক করা যায় না, কিন্তু রেজুলেশন কিন্তু অটো আসলে নেটের স্পিডের উপরে ভিত্তি করে ওইখানে অটো কারেক্টেড হয়। কেন রেজুলেশন ঠিক করা যায় না তার একটা ব্যাখ্যা আমাদের যে ওয়েবসাইট ডেভেলপার তার সঙ্গে আলোচনা করে এইটা বুঝতে পারি। আচ্ছা, যে রেজুলেশন ওখানে ঠিক করা গেলে তো ভালো ছিল। সো তার আলোচনার মতো এরকম, দেখো তাহমিদ, তুমি যেখানে আসো অটো কারেক্ট হয়। তোমার যদি নেটের স্পিড ভালো থাকে তাহলে রেজুলেশন বাড়ায় দেয়, আবার যদি নেটের স্পিড খারাপ থাকে তাহলে রেজুলেশন একটু কমায় রাখে। বিকজ পড়ালেখা না আসলে এইচডি মুভি না, যে হচ্ছে গিয়া খুব ভালো রেজুলেশন না হলে মজা কম পাবো। কিন্তু কথা হচ্ছে বুঝতে সবাই পারবো, কিন্তু আমার এই কোর্সে বা আমাদের এই কোর্সকে আমরা একটু ব্যালেন্স রাখছি। বাংলাদেশে অনেক স্টুডেন্টই আছে যার কাছে আসলে প্রপার ডাটা প্যাকেজ নাই, যে খুব স্পিড নেট তাকে দিবে। সেই ক্ষেত্রে হতে পারে সে রেজুলেশন বাড়ায় যদি আসলে ক্লাস দেখতে যায়, হয়তো বা ক্লাসটা থেমে থেমে যাবে, বরং সে ক্লাসটা দেখবে না। এই জন্য অটো রেজুলেশন আসলে আপগ্রেড হয় অ্যাকর্ডিং টু ইয়ার নেট স্পিড, বাট সেটা আর একটু ইফিসিয়েন্ট হতে পারে। সো উইল ডিসকাস অন ইট
এই সপ্তাহেই ওয়েবসাইট ডেভেলপারের সঙ্গে আমার আলোচনা হবে। সো আমি এটা তাকে কনভে করব। বাট আমি আসলে সবসময় যারা যে সাইডে এক্সপার্ট তাদের এক্সপার্টাইজ সাজেশনগুলোকে প্রায়োরিটি জানাই। যেমন তোমরা আমার স্টুডেন্ট, আমি ফিজিক্স পড়াইতে তোমাদের জন্য এক্সপার্ট। সো আমি কিছু একটা বললে তোমরা এই কথাটা আমলে নাও। লেটসে এখানেই যখন আমি বলতেছিলাম যে এই সমীকরণটা মনে রাখো, এইটা দিয়ে বেশি অঙ্ক মিলবে, দেখবা সবাই এইগুলো শিখাবে, বাট এই এক্সট্রা কথাটা তোমাকে আমিই বলবো। এবং তুমি যদি এই কথাটাকে আমলে নাও, মাথায় রাখো, ভাই বলছে, এতদিন পড়ায় এসে বলছে, কিছু না কিছু তো আছে যেটার কারণ আমি এখন না বুঝলো, ভাই বলছে মনে রাখি। তো তোমরা অঙ্ক করবা সামনে এই টাইপের অনেক, দেখবা যে ওটার সঙ্গে সব থেকে বেশি মিলে, আর ওটার সঙ্গে মিলাইলে অঙ্ক ভুল আসে কম। সেই রকম যে দেখা গেছে যে আমাদের ডেভেলপার সেই এভাবে বলছে যে ভাই এইটাই না মেজরিটি স্টুডেন্টের জন্য ভালো হবে। সো তার এক্সপার্টাইজ সাজেশনটাকে আমি নিয়েছি। সো তারপরেও তা তুমি একটা সাজেশন দিয়েছো, আই উইল কনভে ইট। ওকে, ফাইন। ওকে, সো দ্যাটস ইট। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সোফার টেক কেয়ার, লাভ ইউ, বাই।